আলাইকুম জি, আপনার কাছে প্রশ্ন ওয়া হচ্ছে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনি একটা দল গঠন করেছেন বাংলাদেশ ছাত্র জনতা পার্টি। আপনার এই কেন অনেকগুলি দল বাংলাদেশে রয়েছে, তারপরে আপনি কেন এই দলটি প্রতিষ্ঠা করেছেন এবং এই দল দ্বারা আপনি কি করতে চাচ্ছেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? জি। জি, আপনাকে ধন্যবাদ। যারা বর্তমানে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন সবার প্রতি সালাম ও শুভেচ্ছা রেখে বলছি। আমার গারো পাহাড়ের পদদেশে জন্ম। তো বুঝ হওয়ার পর থেকেই এই সামাজিক অব্যবস্থাপনা এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রে আমি অনেক সময় লক্ষ্য করেছি যে ভালো ভালো কথাগুলো প্রায় বলা শেষ হয়ে গিয়েছে। সবাই নেতারা অথবা সমাজপতিরা ভালো ভালো কথা বলে, কিন্তু ভালো ভালো কথার সাথে কাজের মিলটা ওইভাবে পাই না। গণ অভ্যুত্থানের লেখালেখি করা আমার আগে থেকে অভ্যাস, ছোটোকালের অভ্যাস। অনেক ডায়েরি সময় পেলে লিখি, বই পড়ি, এগুলো সংরক্ষিত আছে। তো গণ অভ্যুত্থানের আগ মুহূর্তে আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি এমন ছিল, ঘরেই থাকতে হয়েছিল আমাদের, বের হওয়ার সুযোগ ছিল না। তো তখন অনেক লেখালেখি করেছি এবং বিগত 3 আগস্ট 2024 আমি বিগত প্রধানমন্ত্রীকে একটা মেল দেই এবং সমস্ত পত্রিকা অফিসকে সিসিতে রেখে, রাষ্ট্রের প্রধান দপ্তর প্রধানকে সিসিতে রেখে একটা মেল দেই যে সকলের জন্য নিরাপদ ও মানবিক কল্যাণকর বাংলাদেশের জন্য জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং সকল দাবি ঘোষণা দিয়ে আপনি ফ্রান্সে চলে যান। এটা 3 তারিখের মেল। তো 3 তারিখে ধীরে ধীরে ঘটনা আরও ঘনীভূত হতে থাকে। ছাত্ররা 9 দফা থেকে 1 দফায় চলে আসে। আপনারা জানেন 4 তারিখে আমি বিগত প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারির সাথে কথা বলি টেলিফোনে। উনি আমাকে বলেছে যে আপনার আর্টিকেলটা আমরা পেয়েছি, এটা সত্যিই সুন্দর, আমি পড়েছি, কিন্তু আপার সাথে কথা বলার সময় এখন আমার নেই। উনি আর এখন আমার সাথে কথা বলে না। অনেক বড় বড় লিডারদের সাথে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ লোকদের সাথে ওনার মিটিং চলছে। আপনার এই খবরটা আমি ওনার কানে পৌঁছানোর মতো ক্ষমতা আমার নেই, দুঃখিত। তারপর টেলিফোন রেখে দেই। আপনারা জানেন যে 4 তারিখ দিবাগত রাত্রে 144 দ্বারা জারি করে সরকার। তখন আমি আমার পরিবারকে বলে, আমার মাকে বলে আমি একটা মোটরসাইকেল নিয়ে আপনার পল্টনের একটা আমার ভাইয়ের বাসায় যাই। এর মধ্যে আমার এই আর্টিকেলটা সব জায়গায় আমি পাবলিশ করে দিই, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে। তো যেহেতু রাষ্ট্রের ক্ষমতা নিয়ে টান দিয়েছিলাম, এই জন্য নানান অনসিন নাম্বার থেকে আমার মোবাইলে টেলিফোন আসতে থাকে। দেশ বিদেশ থেকে অনেক বাংলাদেশের সুনামধন্য ব্যক্তিরাও ফোন দিতে থাকে যে আপনার আর্টিকেলটা সুন্দর হয়েছে। এটা করলেই শুধুমাত্র এই বর্তমান এবং আগামীর যে সময়টা, এখানে রক্তাক্তের ঘটনা কম ঘটবে, নিরাপদে ক্ষমতার হস্তান্তর হবে। তো 4 তারিখ আপনার 10:30 5 তারিখ 11টার সময় জাতীয় প্রেস ক্লাবে আমার এই আর্টিকেলটা পাবলিকলি উপস্থাপন করার কথা ছিল। তো যেহেতু আমি কথা দিয়েছি আমার জবান রক্ষার্থে, আমি ঠিকই 10:30-এ 5 তারিখে আমি প্রেস ক্লাবে যাই। প্রেস ক্লাবে যাওয়ার পরে পুলিশ বন্দুক তাক করে ধরে। এর মধ্যেই এনটিভির সাংবাদিক ছিল, অনেক সাংবাদিকরা ছিল। আমি আমার আর্টিকেলটা উপরে উঠায় বলি যে ভাই, আমার হাতে এই কাগজটা ছাড়া আর কিছুই নেই, আমি যেখানে আসবো সেটা মেইলে জানানো হয়েছে সমস্ত পত্রিকা অফিসে। তখন সাংবাদিক সাহেব বললেন যে হ্যাঁ, ওনার মেইল পেয়েছি। পুলিশকে উনি থামায় যে ওনার মেইল আমরা পেয়েছি। তখন পুলিশ আমাকে বলে 144 দ্বারা চলতেছে, এই মুহূর্তে কোনো পাবলিক অপিনিয়ন চলবে না, আপনার কোনো পাবলিক কনফারেন্স চলবে না, আপনি চলে যান। তারপরে আমি একটা সেলফি নিয়ে 1-2টা ফটো নিয়ে আমি জীবন বাঁচার রক্ষার্থে চলে আসছি। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। এরপরে ছাত্রদেরকে আমি বারবার বলেছি, ফেসবুকে লেখালেখিতে বলেছি যে আপনারা একটা বিপ্লবী সরকার গঠন করুন। যেভাবে ইরান প্রতিষ্ঠিত হয়েছে, স্বাধীনতা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার সোলজারের ঘাড়ে গুলি করেছে একমাত্র ইরান। এই শক্তি ইরান কোথা থেকে পেল? শুধুমাত্র বিপ্লবের কারণে, বিপ্লবী সরকার গঠন করার কারণেই ইরান আজ প্রতিষ্ঠিত। সারা বিশ্বের মাটিতে একমাত্র ক্ষমতাধর রাষ্ট্রের সাথে তারা যুদ্ধে জয়ী হয়েছে। আমরা বলেছিলাম ছাত্রদের যে 54 বছরের ইতিহাসে বাংলার মানুষ যে নির্যাতিত, যে কৃষক সারা জীবন কৃষকে থেকে গেল, কৃষক থাকবে, কিন্তু সে প্রোডাক্টিভ হবে, কৃষকের উৎপাদন বৃদ্ধি হবে, সমৃদ্ধ হবে, কৃষকের গাড়ি থাকবে, কৃষকের বাড়ি থাকবে, কৃষক সমৃদ্ধশালী হবে, কৃষককে নিয়ে গর্ব করব। পৃথিবীর অন্যান্য দেশে কৃষক যেভাবে থাকে, আপনি ইউরোপ যান, আমি আলহামদুলিল্লাহ প্রায় পৃথিবীর 35টা দেশ ঘুরেছি ব্যবসায়িক কাজে। আপনি আজকে জার্মান যান,
যে দেখেন জার্মানের কৃষকের বাড়ি কেমন, তার নিজস্ব একটা প্রাইভেট কার আছে, তার কৃষি যন্ত্রপাতির উন্নত মানের প্রযুক্তি আছে, গাড়ি আছে, তার সুন্দর একটা বাড়ি আছে, কৃষকের সম্মান ওখানে সবচেয়ে বেশি। আর 54 বছরের ইতিহাসে বাংলাদেশের কৃষক নির্যাতিত হয়েছে, সুবিধা বঞ্চিত হয়েছে, আরও গরিব হয়েছে। কৃষক কেন গরিব থাকবে? 1 টাকার একটা বিচি, ফুলকপির বিচি নিয়ে এসে 50 টাকা বিক্রি করে। রাষ্ট্রের এখানে দায়িত্ব কি? রাষ্ট্র কৃষকের কাছে যাবে, মজুরের কাছে যাবে, সবার কাছে যাবে। যে বলবে যে হ্যাঁ রাষ্ট্র, কৃষক, আমি রাষ্ট্র তোমার কাছে এসেছি, তুমি তো 1 টাকা দিয়ে একটা চারা কিনে নিয়ে এসে 1000 গাছ লাগিয়েছ, 1000 × 50, 50,000 টাকা তোমার এই বছরে সেল হবে, তোমার খরচ হয়েছে 10,000 টাকা। কিন্তু আমাদের দেশে কি হয়? এই ফুলকপিগুলোকে কেটে গরুকে খাওয়াইতে হয়। এখানে রাষ্ট্রের ভূমিকা কি? অবশ্যই রাষ্ট্রের ভূমিকা আছে। রাষ্ট্র এই কৃষকের উৎপাদিত সম্পদটাকে, ফসলটাকে সে এক্সপোর্ট করবে পৃথিবীর যে সমস্ত দেশে করা যায়, সেই সুবিধা আদায় করা, সেই সুবিধা প্রয়োগ করার দায়িত্ব রাষ্ট্রের। সেই প্রেক্ষিতে, সেই আমার লেখালেখির প্রেক্ষিতে, আমার গবেষণার প্রেক্ষিতে এসেছে যে আপনি যাকে আজকে সুবিধা বঞ্চিত বলছেন, রিক্সাওয়ালা বলছেন, মজুর বলছেন, এই কথা বলার সাহস আপনি রাখেন কিভাবে? কারণ হচ্ছে তাকে তো আপনি সুবিধাই দেন নাই। রাষ্ট্র যদি একটা নাগরিক, একটা শিশু জন্ম হওয়ার পরে যাবে, যে বলবে হে শিশু, তোমার সিরিয়াল নাম্বার 1, 2, 3, 1000, 2000, 5000, 1 লাখ, তোমাকে আমি টিকা দিব, স্বাস্থ্য দিব, তোমাকে এসএসসি পর্যন্ত আমি পড়াবো, তারপরে তুমি তোমার প্রোডাক্টিভিটিতে যাবা। রাষ্ট্র কি সেই সুবিধা দিয়েছে আমাকে? দেয়নি তো। তাহলে এখন কোন সাহসে আমাকে রিক্সাওয়ালা বলবেন? বলতে পারবেন না আপনি। আপনি আমাকে সুবিধা দেন নাই, রাষ্ট্র আমাকে সুবিধা দেন নাই বলে আমি রিক্সাওয়ালা হয়েছি, নাহলে এই রিক্সাওয়ালা পাইলট হতো। সেই লেখালেখির প্রেক্ষিতে আমরা ছাত্রদেরকে বলেছিলাম যে তোমরা একটি বিপ্লবী সরকার গঠন করো। তোমরা কি করলা? 54 বছরের ইতিহাসে যে দালালদের কারণে বাংলাদেশের সুবিধা বঞ্চিতদের তালিকা লম্বা হয়েছে, সেই দালালদের খপ্পরে পড়ে তোমরা এটা, যে সংবিধান দর্শনকারীকে, প্রমাণিত দর্শনকারীকে জামিন দেয়, যে সংবিধান একটা প্রমাণিত হত্যাকারীকে জামিন দেয়, সেই জামিনকারী দর্শনকারী এসে তার মাকে শুদ্ধ দর্শন করে, বোনকে দর্শন করে, আবার দর্শন করে। সেই সংবিধানের অধীনে তুমি কিসের রাষ্ট্র গঠন করবা? 54 বছরের ইতিহাসে যে সংবিধান প্রমাণিত হত্যাকারী, হাতে নাতে ধরা হত্যাকারীকে জামিন দেয়, সেই আসামি আবার এসে 2-3টা হত্যা করে, তার ফাঁসি হয় না। এইরকম সংবিধানের অধীনে এই দেশের সাধারণ মানুষের, সমষ্টিগত মানুষের মুক্তি আসতে পারে না। সেই সংবিধানের অধীনে একটা কলুষিত, একটা বিদেশি নাগরিক, একটা অর্থ পাচারকারী, একটা প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক ধ্বংসকারী, যে ইসলামী ব্যাংকের সম্পদ সামাজিক সম্পদ, প্রত্যেকটা সম্পদ এদেশের সামাজিক সম্পদ, ব্যাংক একটি সামাজিক সম্পদ, এই হত্যাকারী, দর্শনকারী, পাচারকারী, এদেরকে যারা ক্ষমতায় দেয়, যে সংবিধান, যে সংবিধানের কারণে পড়তে পারে না, বাংলা পড়তে পারে না, এরকম সংসদ সদস্য যায়, যে সংবিধানের কারণে, যে বলে মাননীয় ব্রিজ আমি একটা স্পিকার চাই, স্পিকার তাকে 4 বার রিপিট করার পরেও বলে আমি একটা স্পিকার চাই মাননীয় ব্রিজ। এরকম সংসদ সদস্য তৈরি হয় যে সংবিধানের কারণে। যে সংবিধান 54 বছরের ইতিহাসে এই দেশের দর্শনকারীকে শাস্তি দিতে পারেনি, এদেশের নারীর নিরাপত্তা দিতে পারেনি, মৌলিক অধিকার নিরাপত্তা দিতে পারেনি, পাচার বন্ধ করতে পারেনি, এদেশের কৃষকের, মজুরের মর্যাদা দিতে পারেনি, এদেশের আপনার হচ্ছে বিশৃঙ্খলা বেড়েছে, দর্শনকারীকে উৎসাহিত করা হয়েছে, মাদকদেরকে উৎসাহিত করা হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নাই। সেই সংবিধানের অধীনে বিশ্বনন্দিত প্রফেসর ইউনূস, যিনি বিশ্বকে শান্তিতে নোবেল পেয়েছেন, বিশ্বের মানুষকে শান্তির পথ দেখিয়েছেন, ওনার মতো একটা ব্যক্তি কোন দালালের পক্ষরে পড়ে আবার সেই অচল, অমীমাংসিত এবং দুষ্কৃতিকারীদের আস্তানার সংবিধান, তার অধীনে উনি শপথ গ্রহণ করলেন। তখনই আমরা আশাহত হয়ে গেলাম। এদেশের সাধারণ মানুষ যারা
এখন আপনারা যারা জ্ঞান পাপী বলেন যাদেরকে, তারা এখন অনুশোচনায় ভুগছে যে কেন আমরা জ্ঞান অর্জন করলাম, কেন এই দেশে জন্মগ্রহণ করলাম। তাদের এখন অনুশোচনার সময় এসেছে। কেননা এদেশের যারা ভালো মানুষ, যারা মুক্ত চিন্তার মানুষ, যারা মানবিক গুণের গুণবলিতে মানুষ, মায়ের পেট থেকে মানুষ হিসেবে জন্ম নিয়েছে, তারা আজ অনুশোচনায় ভুগছে যে আমরা কিছুই করতে পারলাম না, আমার জন্য আমি কিছু করতে পারলাম না, আমার নিজের দেশ, পরিবার, রাষ্ট্র কিছুই করতে পারতেছি না, আমাদেরকে তালা মেরে রাখা হয়েছে। বিগত সময়ে আপনারা জানেন যে গুম হয়ে যেত, পরিবার জানতো না, কণ্ঠ অবরুদ্ধ ছিল, কথা বলতে পারতো না মানুষ, টুপি পরলে দাড়ি পরলে প্রমোশন হতো না। আপনার হচ্ছে এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালাকে বলতো ব্যাগে কি বোমা আছে। আপনারা জানেন হোলি আর্টিজেনের ঘটনায় বলা হয়েছিল তাদের একটা করে কাটবা, মাথা কেটে ফেলে দিবা, জান্নাতে চলে যাবা। অথচ মায়ের পেটে প্রথম যে অংশটুকু আসে সেটা হলো মস্তিষ্ক, এটা পবিত্র। এই পবিত্র মস্তিষ্ক কি পরিমাণ বাংলা ওয়াশ করা হয়েছে যে উচ্চ শিক্ষিত পরিবার থেকে আসা এই ছেলেগুলো গুলশানে এই বিদেশি নাগরিকদেরকে হত্যা করলো। কি জন্য? তাদেরকে বলা হয়েছিল একটা করে কাটবার, জান্নাতে চলে যাবা। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই দেশের সাধারণ সমষ্টিগত মানুষকে এই বাংলা ওয়াশ করে রেখেছে মাথাটাকে। তারা তাদের অধিকার কর্তব্য সম্বন্ধে জানে না। এমএম হোয়াইট বলেছে যে জাতি তার কর্তব্য সম্বন্ধে জানে না, অধিকার জানে না, সেই দেশে গণতন্ত্র সুফল বয়ে আনতে পারে না। সুতরাং গণতন্ত্রের নামে যে মেয়াদ উত্তীর্ণ বড়ি খাওয়াইয়া বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এদেশের মানুষগুলোকে সুবিধার মধ্যে নিয়েছেন, আপনাদের ভূগোল তুলে নিয়ে রাজনীতি করছেন, সেই সুযোগ চলে গিয়েছে এই গণজুলাই অভ্যুত্থানের কারণে। এই 17 বছর তথা বিভিন্ন সময়ে নির্বাচনের নামে কালক্ষেপণ, নির্বাচনের নামে তামাশা, হত্যা, লুটপাট, ধর্ষণ, বিশৃঙ্খলার মাধ্যমে বিভিন্ন সময় 54 বছরে দেশটা শোষিত হয়েছে, শাসিত হয়েছে, লুণ্ঠিত হয়েছে। এই দেশের জনসাধারণ ভীত হয়েছে, বাধ্য হয়েছে। আপনারা জানেন এই পুরান টাউনের হত্যাকাণ্ডের সময় সাংবাদিকরা গিয়েছে, পাশে 10 মিটার দূরে আশেপাশে যে প্রতিবেশী ছিল একজন সাক্ষাৎকার দেয়নি, বলেছে আমরা জানি না এত বড় একটা হত্যাকাণ্ড ঘটেছে। এ থেকে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় যে এদেশের রাজনৈতিক ছত্র ছায়ায় যে বিশৃঙ্খলা, যে মানে মানুষরূপী যে আপনার জায়ান্ট তৈরি হয়েছে, মানুষরূপী দানব তৈরি করা হয়েছে এদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। সাধারণ মানুষ ভীত, যারা বিবেকবান তারা এখন অনুশোচনার মধ্যে ভুগছে। এদেশের মেধা চলে যাচ্ছে। এদেশের যারা একটুখানি সুবিধা পায়, যারা একটুখানি বুঝে, তারা এই দেশ ছেড়ে চলে যাচ্ছে। কেন? এই জায়ান্ট, এই দানবদের কারণে। কিভাবে সম্ভব যে একটা জ্যান্ত মানুষকে দিবালোকে পাথর মেরে মেরে ফেলা হচ্ছে, ভাড়া চাইতে গেলে তাকে কেটে ফেলা হচ্ছে, হত্যা করে ফেলা হচ্ছে, রাস্তা থেকে স্কুলগামী মেয়েদেরকে নিয়ে এসে ধর্ষণ করা হচ্ছে। এই দেশের সাধারণ মানুষ আশায় বুক বেঁধেছিল যে এই গণ অভ্যুত্থান, এটা কুশাসনের কারণে গণ অভ্যুত্থান হয়েছে, এবার সম্ভবত আমরা এই পিছিয়ে পড়া 54 বছরের দেশটাকে সম্ভবত এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু আমরা যখন লক্ষ্য করলাম, এদেশের সাধারণ মানুষ যখন লক্ষ্য করলো, সেই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন বিশ্বনন্দিত প্রফেসর ইউনূস, সেদিনই আমাদের আশার আলো মরে গিয়েছে। সেদিনই আমরা বুঝতে পেরেছি আর সম্ভব নয়। তারই প্রেক্ষিতে ছাত্রদেরকে আমরা 7টা নাম দিলাম যে এই 7টা নাম তোমরা চুজ করো, এবং এর মধ্যে থেকে যেহেতু 97% 98% সাধারণ জনতা আর মাত্র 3% 4% ছাত্রের বিনিময়ে গণ অভ্যুত্থান হয়েছে, সুতরাং এটার নাম দিব ছাত্র জনতা পার্টি। ছাত্রদের কাজ হলো জন্মের পর থেকে সুন্দরভাবে প্রধানমন্ত্রীর ছেলে আর দেশের তেঁতুলিয়ার সর্বনিম্ন সুবিধা বঞ্চিতর ছেলে একই কারিকুলামে পড়বে, এসএসসি পর্যন্ত একই বিস্কিট খাবে, একই মান মর্যাদায় স্নেহ মায়া এই দেশে বড় হবে। কিন্তু ব্যতিক্রম হয়েছে, ছাত্ররা একটা ভিন্ন নাম দিলেন, আমাদের আকাঙ্ক্ষা পূরণ হলো না। আমরা বলতে চাচ্ছিলাম এই বাংলার ইতিহাসে তিতুমিরের বাঁশের কেল্লা, 52-এর ভাষা আন্দোলনের জন্য শহীদ, এবং বিভিন্ন সময় বাংলার মানুষের মধ্যে যে চেতনা দেখতে পেলাম, সেই চেতনার প্রেক্ষিতে আমরা বলতে চাচ্ছিলাম ছাত্র জনতা পার্টি নাম দাও।
ছাত্ররা উন্নত মানের লেখাপড়া করবে, এদেশের মানে দেশটাকে পিছিয়ে পড়া থেকে তারা এগিয়ে নেবে। কিন্তু পক্ষান্তরে কি হলো, দেখতে পারলাম তারা এই নামটি দেয়নি। কেন দেয়নি আমরা বলতে চাচ্ছি, আমরা গবেষণা করে দেখেছি। এইখানে যদি আপনি 8 বিভাগ থেকে 8টা নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিকে এই দলে রাখতেন, তাহলে তারা লুটপাট করতে পারতো না। এখন যে যাহা কিছু রটে, কিছু না কিছু বটে। এই যে লুটপাট, এই যে হাজার হাজার কোটি টাকা আগে লুটপাট হয়েছে, এখন গাড়ি বাড়ির অভাব নাই। আজকে এই যে ছাত্ররা যদি এই এত কিছু না করতো, তারা সিম্পল লাইফ যদি থাকতো, আগের মতো 300 টাকার পাঞ্জাবি পরতো, এদেশের সাধারণ মানুষ তাদেরকে মাথার মুকুট হিসেবে রাখতো। আর এই কলুষিত যারা দুষ্ট রাজনীতিবিদ, তারা ভয় পেত তাদেরকে। পক্ষান্তরে সেই আশাটা পূরণ হলো না, যার কারণে আমরা নাম দিলাম যে আমরা কোনো রাজনৈতিক অধীনে যদি যাই, তাহলে তাদের কণ্ঠে কথা বলতে হবে। আমরা যেন আমাদের কণ্ঠে কথা বলতে পারি। আমরা যেন ওই যে একটা ভীতিকর পরিস্থিতি আছে, সাধারণ ভালো মানুষরা রাজনীতিতে আসতেছে না, আমাদের এই বাংলাদেশ ছাত্র জনতা পার্টি, আমরা সারা বাংলাদেশের মানুষের মধ্য থেকে আমাদের এখানে কলুষিত মানুষের প্রয়োজন নেই। আমরা ক্ষমতার জন্যই শুধু রাজনীতি করি না। আমাদের এই রাজনৈতিক উদ্দেশ্য যে নাগরিক কেন্দ্রিক রাজনীতি, গবেষণা কেন্দ্রিক রাজনীতি, দেশীয় আন্তর্জাতিক গবেষণায় কিভাবে এই 54 বছরের পিছিয়ে পড়া বাংলাদেশটাকে, বর্তমান ও আগামীর মানুষ, বাংলাদেশের মানুষ বাংলাদেশটাকে আন্তর্জাতিক মানে একটি গ্রহণযোগ্য দেশ, একটি গ্রহণযোগ্য জাতি হিসাবে, একটি নিরাপদ, শৃঙ্খল, সভ্য, ভদ্র, সমৃদ্ধশাল, মানবিক জাতি হিসাবে আমরা যেন গড়ে উঠতে পারি, বর্তমান এবং আগামীর বাংলাদেশকে যেন চলমান রাখা যায়, তার জন্য আমাদের এই বাংলাদেশ ছাত্র জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। এইখানে ন্যায়পাল কমিটি রাখা হয়েছে। এখানে একক কোনো সিদ্ধান্তের ক্ষমতার অধিকার রাখে না। আমরা প্যানেল সিস্টেম করেছি, প্রত্যেকটা প্যানেলে 10 জন 12 জন করে থাকবে। এই 10 জন 12 জনের মধ্যে যারা গ্রহণযোগ্য, যাদের গবেষণা আছে, যাদের কথাগুলো বেশি মানবিক, বেশি কল্যাণকর, বেশি প্রয়োজন, তাদেরকে আমরা প্রায়োরিটি দেব। এই জন্য আমাদের এই বাংলাদেশ ছাত্র জনতা পার্টি কাজ করে যাচ্ছে। আমরা বলতে চাচ্ছি, মায়ের মতো এই দেশটাকে ভালোবেসে এই দেশটাকে এগিয়ে নিতে হবে, তাছাড়া সম্ভব নয়। যদি মাতৃপ্রেম না থাকে, মাকে যেরকম ভালোবাসেন, দেশকে যদি এরকম ভালো না বাসতে পারেন, ততক্ষণ এই দেশ কখনো মানবিক হবে না। আজকের পৃথিবীতে আপনারা দেখেন, বাংলাদেশের পাসপোর্টের অবস্থা খুব খারাপ। যারা আপনারা জানেন, কিছুদিন আগে একজন ব্লগার আছে, সারা বিশ্বব্যাপী ঘুরে বেড়ায়, অন্তত তার মা মারা গেছে, সে দেখতে পারে নাই, তার ভিসা ক্যান্সেল হয়েছে। আমরা এতগুলো দেশ ঘুরলাম, এখনও বিভিন্ন দেশের ভিসা ভ্যালিড। আমরা থাইল্যান্ডের মতো একটা দেশে অ্যাপ্লাই করলে ভিসা রিজেক্ট করে দিচ্ছে। এটা অবশ্যই দেশের জন্য খারাপ। আমরা বাংলাদেশ ছাত্র জনতা পার্টি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য বর্তমান ও আগামীর বাংলাদেশকে সমৃদ্ধশালী, নিরাপদ, মানবিক করার জন্য প্রত্যেকটা গ্রামে রপ্তানিমুখী কৃষি প্রকল্প হবে, যেখানে মাংস উৎপাদন হবে। রাষ্ট্র কর্তৃক প্রত্যেকটা উপজেলায় একটা প্রসেসিং সিস্টেম থাকবে। এই কৃষকের ফসল, কৃষকের সম্পদ রাষ্ট্র কিনে নিয়ে আসবে, এটাকে প্রক্রিয়া করে বিশ্ববাজারে বিক্রি করবে, এবং শুধু ডলার আসবে। এই গার্মেন্টসের নামে যে নাশকতা, গার্মেন্টসের নামে যে টাকা পাচারের খেলাধুলা, এগুলো নিয়ে সাধারণ মানুষ আসলে বুঝে না, গবেষণা নাই। আমরা গবেষণা করে দেখেছি যে গার্মেন্টস আপনার আপনি যে এক্সপোর্ট করেন, আপনার ম্যাক্সিমাম অ্যাক্সেসরি কেনার জন্য টাকা চলে যায় চায়না। বাংলাদেশের গার্মেন্টসের সুফলটা পায় হচ্ছে তারা, যারা কাপড় আমদানি করেন, অ্যাক্সেসরিজ আমদানি করেন। আমরা এদেশে মজুর হিসাবে আমাদের মহিলাদের, আমাদের গ্যাসটাকে পুরো বিদ্যুৎ বানাইয়া আপনার এই সারের 12টা বাজাচ্ছেন, সার আমদানি করতেছেন, অথচ এই দেশের গ্যাস দিয়ে সার উৎপাদন করার কথা, বিদ্যুৎ নয়, বিদ্যুৎ উৎপাদন করতেছেন গার্মেন্টসের জন্য, এই লন্ডি কাপড় শিলি মজুরির জন্য। পানি সম্পদ শেষ, আমাদের দেশের বিদ্যুৎ সম্পদ শেষ, গ্যাস সম্পদ শেষ, শুধু কাপড় শিলি করার জন্য। আমরা মনে করি এই গার্মেন্ট শিল্প আস্তে 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 ছোট হবে, যদি আপনি রপ্তানিমুখী কৃষি সম্পর্কের বিকল্প করতে পারেন। এটা খুবই সহজ। মা বোনদেরকে জাপান থেকে ট্রেনিং করাইতে হবে না মাংস উৎপাদন করার জন্য, হাঁস, গরু, ছাগল, মুরগি এগুলো পালার জন্য ট্রেনিং প্রয়োজন নাই। শুধু সরকার, শুধু রাষ্ট্রের প্রয়োজন। রাষ্ট্র নাগরিকের কাছে যাবে যে, হ্যাঁ কৃষক, তুমি যে 1 টাকার বিচি কিনে ফুলকপির 1 টাকার বিচি দিয়ে তুমি 1 লাখ টাকা বিক্রি 1 লাখ চারা ফোটাইলা, 1 লাখ চারা একটু 50 লাখ টাকার তুমি যে কৃষি উৎপাদন করলা, এগুলো তো গরুকে খাওয়াই দিচ্ছ। কেন হচ্ছে আমাদের দেশের আসলে এটার গবেষণাই নাই। এই যে আনারস পচে যাচ্ছে পাহাড়ে, হিলে এক ধরনের বাণিজ্য, সমুদ্রে এক ধরনের বাণিজ্য। আমরা গবেষণা করে দেখেছি
সমুদ্রে প্রাকৃতিকভাবে যে পরিমাণ মৎস্য আসে, যদি পুরা মৎস্যটা আপনি উঠাইতে পারেন, প্রক্রিয়া করতে পারেন, বিক্রি করতে পারেন, বাংলাদেশে 36 কোটি মানুষ হইলেও এদেশের শতভাগ মৌলিক অধিকার করতে যে পরিমাণ টাকা লাগবে, মৌলিক অধিকার পূরণ করতে, তার চেয়ে বেশি সম্পদ মৎস্য থেকে আসবে। কিন্তু আমরা সমুদ্র পথে, আপনারা জানেন যে কাঠের নৌকা নিয়ে ওরা মাছ ধরতে যায়, অনেক জেলেরা মারা যায়। সরকার এদিকে কোনো কর্ণপাত নাই, আসলে গবেষণাই নাই। এদেশের মানুষকে নিয়ে আসলে রাজনীতি করার মানুষ জন্য তৈরি হয়। এদেশের মানুষকে পিছিয়ে পড়া 54 বছরের বাংলাদেশের মানুষকে যেন আগামীর সমৃদ্ধশাল নিরাপদ করার জন্য আমাদের এই রাজনৈতিক দল, আমরা যারা অধিকতর যোগ্য, যারা অধিকতর জ্ঞানী, তাদেরকে রাষ্ট্রে নিয়ে আসার জন্য দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে মায়ের মতো দেশটাকে ভালোবেসে যেন আগামীর ও বর্তমান বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী, একটি মানবিক, একটি রাষ্ট্রে পরিণত করা যায়, সেই জন্য আমাদের এই কার্যক্রম। আমরা বলতে চাচ্ছি, আপনার একটাই পদ্ধতি, শুধুমাত্র একটাই পদ্ধতিতে সম্ভব, সেটা হচ্ছে বর্তমান সংবিধানের ন্যায়পাল আর্টিকেল 77কে আপনি অ্যামেন্ডমেন্ট করে, আমরা প্রধান উপদেষ্টাকে দুইবার চিঠি দিয়েছি, পাবলিক বিভিন্ন সময় বলেছি, এই বাংলাদেশের গ্রহণযোগ্য নির্দলীয় নিরপেক্ষ মানুষদের দ্বারা একটি ন্যায়পাল কমিটি করেন। এই ন্যায়পাল কমিটি বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, সংস্থাগুলো আছে, তার প্রধানদের পাশে একটা অফিস থাকবে, প্রত্যেকটা থানাতে একজন করে ন্যায়পাল কমিটির লোক থাকবে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানদের এবং সরকার প্রধান ও রাষ্ট্রের সংস্থাগুলোর প্রধানকে নিয়ে এই ন্যায়পাল কমিটি প্রতি 3 মাস অন্তর অন্তর বসবে। আর এই ন্যায়পাল কমিটির সদস্যগণ দেশের সাধারণ মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য রাষ্ট্র পরিচালিত হয় সেভাবে বাধ্য করবে। ন্যায়পাল কমিটি প্রয়োজন হলে বিচার, পুলিশ, দুদক ও নির্বাচন কমিশন, এই 4টি প্রতিষ্ঠানকে প্রয়োজন হলে সরাসরি পরিচালনা করবে। শুধুমাত্র তখনই এদেশে যথাসময়ে নির্বাচন হবে, শুধুমাত্র তখনই একজন অন্যায়কারী, একজন ঘুষ গ্রহণকারী ভয় পাবে, কারণ হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সেই সমাজ এমনিই পৃথিবীর ইতিহাসে ভদ্র হয়ে যায়। কারণ হচ্ছে বায়োলজিক্যালি একটা ব্যাপার আছে, 10% মানুষ পৃথিবীতে মায়ের পেটে জন্ম নেবে, কোনো আইন না থাকলেও অন্যায় করবে না। আর বায়োলজিক্যালি 10% মানুষ মায়ের পেটে জন্ম নেবে, গলা কাটার আইন থাকলেও সে অপরাধ করবে। সুতরাং একমাত্র বাংলাদেশে 54 বছরের ইতিহাসে ব্রিটিশ ভাগাভাগি থেকে আমরা যে অজগরের প্যাচে পড়ে আসি, আপনারা জানেন অজগর কোনো প্রাণীকে প্যাচ দিলে আর বাঁচতে পারে না। আমরা এই বাংলাদেশের সমষ্টিগত মানুষ অজগরের প্যাচের মধ্যে পড়ে আছি। এই অজগর থেকে মুক্তি পেতে হলে দেশীয় ও বিদেশি দালালদেরকে যদি আপনি ন্যায় বিচার করতে চান, নির্মূল করতে চান, চিরদিনের জন্য ধ্বংস করতে চান, শুধুমাত্র এই ন্যায়পাল কমিটির দ্বারাই সম্ভব। কারণ হচ্ছে 8 বিভাগে 8 দিনে নির্বাচন হবে। বাংলাদেশের সক্ষমতা কত? একটা নির্বাচন, জাতীয় নির্বাচনে আমরা দেখছি ভীতিকর পরিস্থিতি, টাকার খেলা, হত্যা, ধর্ষণ, মারামারি, ভয়, ভোট না দিলে তার মেয়েকে ধর্ষণ করে জোর করে ঘর থেকে উঠে নিয়ে যা হুমকি দেয়, যা ভোটটা দিয়ে নাহলে তোর শেষ করে ফেলবো। আমরা অ্যানালাইসিস করে দেখেছি, আমার ভাইকে হত্যা করেছে, ধরেন একটা উদাহরণ দেই, আমি তো ওই নেতাকে ভোট দিব না। নেতা আমাকে যায় বলে তোর ভাইকে তো মরে গেছে, শেষ, তুই যদি আমাদের দলে থাকিস, আমরা ক্ষমতায় যাই, তুই সুবিধা পাবি, তোকে টাকা দিব, তোকে ব্যবসা দিব, তোকে সমৃদ্ধশালী করব। ও দিছে কত? 50,000, ধর 1 লাখ, ভোটটা আমাকে দে, আর না হলে তোমাকেও কেটে ফেলবো। তখন বাধ্য হয়ে ওই দুষ্ট লোকটাকে সে ভোট দিতে বাধ্য হয়। MM হোয়াইটের যে গবেষণা, এই গবেষণায় যদি বাংলাদেশে সত্যিকার অর্থে এই নিয়ন্ত্রিত করতে চান, তাহলে এই বর্তমান যে পরিস্থিতি, এই ভীতিকর পরিস্থিতি, আপনারা এখনও লক্ষ্য করছেন প্রমাণিত রাজনীতিবিদ যারা বিভিন্ন সময় ক্ষমতা থেকেও এদেশের সুবিধা বঞ্চিতদের তালিকা ছোট করতে পারে নাই, তারা আবার মাইকে, তারা আবার মঞ্চে বক্তব্য দিচ্ছে। এদেশের যারা সুশীল মিডিয়া, যারা সুশীল জাতি, যারা ভদ্রলোক, যারা দালাল মুক্ত মিডিয়া, তাদেরকে বয়কট করেছে। আর যারা যে সমস্ত মিডিয়ারা এখনও প্রমাণিত এদেশের সাধারণ মানুষের মেধা বুদ্ধি, সাধারণ মানুষের চিন্তা চেতনা সব পাচার করে দিচ্ছে, তারা তাদেরকে হাইলাইট করছে, তারা তো প্রমাণিত এদেশে ফেল করেছে। তার মানে ভালো মিডিয়া যারা আছেন, আপনাদের উচিত এই সমস্ত লোকদেরকে বয়কট করা। এই সমস্ত যারা দালাল, যারা প্রমাণিত আপনার হচ্ছে যে ফেল করেছে, তাদেরকে মিডিয়া থেকে বয়কট করুন। ভালো মানুষদেরকে সুযোগ করে দেন, রাজনীতি একটা সুন্দর পজিশনে নিয়ে যান।
যেখানে অভিজ্ঞ গবেষণামূলক ভালো ব্যক্তিরা এদেশের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য কাজ করবে, তারা উৎসাহিত হবে। একমাত্র পজিশন আপনার এই ন্যায়পাল কমিটি সংশোধন করেন, দেখবেন যে ভদ্রলোকরা আসবে। আর সেটা করার জন্য কোনো রাজনীতিবিদ এই কাজ করবে না, এটা করতে হবে সাধারণ মানুষের। কারণ হচ্ছে বারবার যদি দর্শিত হতে চান, আপনি যদি চান, আমি যদি চাই যে আমার মেয়েটা স্কুলে গেছে নিরাপদে ফিরবে, একমাত্র পজিশন এটাই। কৃষক যদি চায় সে ন্যায্য মূল্য পাবে, অধিকার পাবে, সম্মান পাবে, তাহলে একমাত্র পজিশন এইটাই। যে ইরানের মতো তার্কিসের মতো সারা পৃথিবীতে যে সমস্ত জায়গায় বিপ্লব হয়েছিল, বিপ্লব পরবর্তীতে তারা কিভাবে দেশটাকে চালিয়েছে, কিভাবে সমৃদ্ধ হয়েছে, সেইখান থেকে শিক্ষা নিয়ে যদি আমরা বাংলাদেশটাকে, বর্তমান ও আগামীর বাংলাদেশকে আর নির্যাতিত না হতে দেই, দর্শিত না হতে দেই, বিশৃঙ্খল পরিস্থিতি থেকে মুক্ত পেতে চাই, সকলে মিলে আসুন ন্যায়পাল প্রতিষ্ঠিত করি। যতদিন এই ন্যায়পাল প্রতিষ্ঠিত না হবে, চলমান না থাকবে, ততদিন আমরা আমাদের প্রতিবাদ মিথ্যা কথা কবিতার মতো বলা যায়, কিন্তু চেতনার কথা কখনো কবিতার মতো বলা যায় না। আমরা যতদিন না এই ন্যায়পাল প্রতিষ্ঠিত হবে, ততদিন এই দেশের অন্যায়কারীর বিরুদ্ধে, দর্শকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যাব। কিন্তু সাধারণ মানুষের সামাজিক সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, পারিবারিক সম্পদ এক এনসিউ ধ্বংস করে নয়। যারা বলেন যে পুরা দেশকে অচল করে দিব, তাদেরকে এই সময় এসেছে, সাধারণ মানুষের সময় এসেছে তাদেরকে হয়তো বুঝাবার যে না, তুমি দেশ ধ্বংস করবা, তুমি এই দেশকে অচল করবা, তাহলে কার দেশ অচল করবা? আমাদেরকে তো অচল করবা। এদেরকে বয়কট করার সময় এসেছে। সময় এসেছে মানে নিরাপদ, কল্যাণময়, মানবিক রাষ্ট্র তৈরি করার জন্য। এই জন্য মানুষকে জাগাইতে হবে, মানুষকে জানাতে হবে যে এই দেশটা তোমাদের, এই দেশের প্রতি তোমাদের দায়িত্ব আছে। এই দেশটাকে, বর্তমান ও আগামীর বাংলাদেশকে সমৃদ্ধশালী, মানবিক, কল্যাণকর, বিশ্বের সভ্য, গ্রহণযোগ্য পজিশনে নিয়ে যেতে হলে এখনই সময় এসেছে রুখে দাঁড়াবার। যার যার অবস্থান থেকে, দল, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে আসুন মায়ের মতো ভালোবেসে আমরা ন্যায়পালকে প্রতিষ্ঠিত করি এবং রাজনৈতিক দল, সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুশৃঙ্খলভাবে ন্যায়ের ভিত্তিতে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।